খুবই অবাক হলাম তোমার কথায়। কেন? অবাক হওয়ার কথা না, এটা এটা একটা কঠিন বিষয় তুমি আমাকে জিজ্ঞেস করছো। এটা কঠিনের কি হলো? এটা খুবই সহজ প্রশ্ন। এমন ভাব করছো যেন প্রেম ট্রেম কিছুই বোঝো না। এটা সাহিত্যের আলাপ। এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে আসলে। অরণি ফোন করেছে। হ্যাঁ বল। আজ এত সকাল সকাল? এত সকালে তোর ঘুম ভাঙলো? বাসায় আছো আজ নাকি বের হবে? এখন আছি, বিকালে বের হব। কেন, আসবি? ইচ্ছে ছিল। চলে আয়। রায়হান ভাই কোথায়? এই যে এখানেই, বের হবে এখনই। ঘড়ির কাঁটা ধরে চলা মানুষ, তার তো লেট বলে কিছু নেই। তুই চলে আয়। আসবে? কিছু বলে? কোন ব্যাপারে? কোন ব্যাপারে আবার? রঞ্জুর ব্যাপারে। জিজ্ঞেস করলে চুপ করে থাকে। আচ্ছা, তুমিও তো ব্যাপারটা জিজ্ঞেস করতে পারো। ওটা তোমাকেই করতে হবে। আর দেখো না যে অরণি আমার সামনে কেমন যেন সহজ হতে পারে না। আচ্ছা, সহজ হবে কি? সারাক্ষণ একটা ভাব গম্ভীর মুখ করে বসে থাকো। মামাতো বোন তোমার একটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তোমরা সবাই আমার উপরে ছেড়ে দিয়ে বসে আছো। তুমি ওর জন্য এই ব্যাপারে ঠিক একজন। যাই হোক, আজকে এলে একটু ভালো করে জিজ্ঞেস করো। করব। আচ্ছা, যে আলাপে ছিলাম, তুমি তোমার ধারণাটা বলো। বললাম না, সাহিত্যের আমি কি বুঝি। তাছাড়া তোমাকে তো বলা যায় একজন সফল গল্পকার, লিটল ম্যাগাজিন বের করছো, অনেকেই পড়ছে। এই ব্যাপারে তোমার কবি সাহিত্যিক বন্ধুদের ধারণা বা ভাবনার সাথে তুমি আমার মতামতে সন্তুষ্ট হতে পারবে না। তবুও বলো না শুনি। দেখো, জীবনে যা ভুলে যাওয়া যায়নি তা তো রয়েই গেছে। সেই অতীতকে বাদ দেওয়া সহজ নয়, কিন্তু বর্তমানের সঙ্গে তাকে নিয়ে মিলেমিশে থাকা সম্ভব কি সম্ভব না সেটা বলাটা যেমন সহজ না, ভাবাটাও কঠিন। এসব নিয়ে আসলে ভাবনা চিন্তা আমাকে পোষাবে না। তুমি বরং অন্য কাউকে দিয়ে পড়িয়ে নিও। সেটা তো শুনবার লোকের অভাব নেই, কিন্তু আচ্ছা, তুমি সবসময় আমার লেখাকে এড়িয়ে যাও কেন? আমার কি ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই? তোমার কাছ থেকেও তো আমার দু একটা লেখা নিয়ে কোনো কিছু শুনতে ইচ্ছে করে। ঠিক আছে, পরশুদিন তো ছুটি, সারাদিনের ব্যাপারে কথা বলা যাবে। পরশুদিন আমাকে কোথায় পাচ্ছ? ওহো, তুমি তো আবার পরশুদিন ঢাকার বাইরে যাচ্ছ। তুমিও চলো। না না না, সম্ভব না, আমার অফিসে অনেক প্রেশার, অনেক চাপ। একটা অজুহাত তো থাকবেই। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যদি কখনো কোথাও যাও তখন যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। ঠিক আছে, গেলাম আমি। এসো। চা রেডি, আমরা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এলাদি, সব ব্যবস্থা হয়ে গেছে। ওই 2-4টা কার্ড দেয়া বাকি আছে, আমি আজকালের মধ্যেই দিয়ে দেবো। হ্যাঁ বুঝলাম, কিন্তু শুধু এই কারণে যে ফোন করনি তা বুঝতে পারছি। ঠিক ধরেছেন। মানে ওই অনেকে বলছিল যে আপনি বলেছিলেন যে একজন নাচের শিল্পী কেউ একজন বোধহয় আসবে। হ্যাঁ, নৃত্যনাট্য বলতে পারো, একটি একক নৃত্য, রবীন্দ্রনাথের লেখা একটি আখ্যান। জি জি জি, মানে উনি আপনার সঙ্গেই আসছেন তো? হ্যাঁ, ওর নাম অরণি। কেন, কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না। আর এই নৃত্যনাট্যটি আমার পছন্দের, আমি দেখেছি অনেকবার। আমাদের সাহিত্য পত্রিকায় রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের যে দু একটা লেখা পুনর্মুদ্রণ হয়েছে, তাতে এই নৃত্যনাট্যটির আখ্যানটি আছে। সেজন্যই চাচ্ছিলাম যে সাহিত্য সভায় এটা হোক। তোমরা যদি না চাও তাহলে বাদ দিয়ে দিই। না না দিদি, আমি সে কথা বলিনি, আপনারা দুজনেই আসুন অন্তত। আচ্ছা দিদি, ওই আপনি যে 2-1জন লেখকের কথা বলছিলেন, মানে তারা আসছেন তো? দেখা যাক, আশা তো করছি। আচ্ছা, তুমি আর কিছু বলবে? না না দিদি, এখন আর কিছু বলবো না। আমি না হয় পরে আরেকবার ফোন করবো না, মানে এখনো কয়েকটা কার্ড দেয়া বাকি। আচ্ছা ঠিক আছে।
এই যে আইসেন প্রোগ্রামে। যাবো নিশ্চয়ই। এই সাহিত্য পত্রিকাটি আমার নিয়মিত পড়া হয়, বেশ ভালো লেখা ছাপাবে এখানে। এই যে গত সংখ্যায় এলা চৌধুরীর রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে লেখাটি পড়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। রবীন্দ্রনাথের ছোট গল্প কম বেশ মোটামুটি পড়া আছে, কিন্তু এই যে যেভাবে করে এবার পড়লাম ওনার লেখাটি, তারপর ছোট গল্পগুলো আবারও নতুন করে পড়লাম। বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক নতুন কিছু চোখে পড়লো এবং ভীষণ ভালো লাগলো। এবারের সংখ্যায় কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গল্প থাকছে। এলাদি বলেছেন যে উনি ওনার পছন্দের গল্পগুলোই নির্বাচন করেছেন। বাহ, ভালো তো। আপনার সঙ্গে আলাপ করিয়ে দেব। এবার কিন্তু রবীন্দ্রনাথের একটি লেখার নৃত্যাভিনয়ও থাকছে। হ্যাঁ, ওই তো এমনটাই কি যেন লেখা ছিল, দেখলাম। হ্যাঁ, লেখা আছে তো এখানে, লিপিকার অস্পষ্ট নামক আখ্যান। না, পড়া নেই মনে হয়। রবীন্দ্রনাথের গীতবিতান, ছিন্নপত্র, সঞ্চয়িতা আছে, আরও আছে, কিন্তু সব তো এখানে নেই। বোঝেনি তো, আজ এখানে কাল ওখানে, এত সব কিছু নিয়ে তো সব জায়গায় ছুটোছুটি করা যায় না। তবে বছরখানেক হলো আপনাদের এখানে এসেছি, একটা বিষয় কিন্তু আমার ভীষণ রকমের ভালো লেগেছে। আপনাদের এখানে সাহিত্য সভা, নাটকের দল, গানের দল ভীষণ রকমের ভালো। আরেকটা কথা, ভদ্রতা করে বলছি না একদমই, আপনার কিছু কবিতা আমি পড়েছি, ভালো লেখেন। আমাকে এভাবে লজ্জা দেবেন না, আমি চেষ্টা করি আর কি। তোকে বলিনি, এর মাঝে একদিন ফোন করেছিল রঞ্জু। কি বললো? সেটা পরে বলবো, আগে পরশুদিন যাওয়ার ব্যাপারটা নিয়ে একটু আলাপ করে নেই। একটা কথা বলবে? কি? কি? আমার মনে হয় না তুমি আমাকে ওই প্রোগ্রামটাতে শুধুমাত্র নাচটির জন্য নিয়ে যাচ্ছ। তাহলে কি মনে হয়? তুমি ভাবছো দু একদিনের জন্য বাইরে কোথাও থেকে ঘুরে এলে আমার মনটা একটু ভালো হবে বা একটু পরিবর্তন। বুঝিস তো সবই, তাহলে ঝামেলাটা মিটিয়ে ফেলছিস না কেন? হ্যাঁ, তবে তোর কথাটা পুরোপুরি ঠিক না। কি? তোর নাচটি দেখার পরেই গল্পটি আমার পড়া হয়। আমাদের পত্রিকায় এবারের সংখ্যায় লেখাটি ছাপা হয়েছে, এজন্যই তোকে নিয়ে যাচ্ছি। একরকম বলতে গেলে আমাকে এই গল্পটি পড়ানোর ব্যাপারে সবচেয়ে বেশি কৃতিত্ব কিন্তু তোর। আর তুই নিজে এই গল্প থেকে নাচটি কম্পোজ করেছিস। একজন শিল্পী হিসেবে তোর প্রতি আমার... থাক থাক, আর বলতে হবে না, তুমি রেগে গেছো। আমি রেগে যাচ্ছি না, তোকে নিয়ে আমরা চিন্তিত। আমি আর ভাবছি না, জানোই তো ছোটবেলা থেকে অবহেলার মধ্য দিয়ে বড় হয়েছি। খুব অল্প বয়সেই বাবা মারা গেলেন। মা যাদের আশ্রয় নিয়ে গেলেন তাদের ব্যবহার যে খুব একটা ভালো ছিল তা না। মা মারা যাবার পর নেমে এলো আরও দুর্ভোগ। বলতে পারো অনেক অল্প বয়স থেকেই অনেক কিছু সহ্য করা শিখে গেছি। তারপর... আচ্ছা, তুই এত কথা বলছিস কেন? তোকে আমরা চিনি। শোন, কষ্টকে হাসি মুখে সবাই বরণ করতে পারে না। চল তো, চল, অনুষ্ঠানে পরবো এরকম একটা শাড়ি সিলেক্ট করে দে। আয়। কেমন আছেন? ভালো, আপনারা? ভালো আছি। 2 দিন পরে প্রোগ্রাম, একটু ব্যস্ততা তো আছেই। আপনি আসছেন তো? জি জি, অবশ্যই। কাল আপনি প্রোগ্রামে যদি কিছু বলতেন, আমরা তো প্রতি মাসে একবার আপনার ওখানে বসে সাহিত্য নিয়ে আলোচনা করি। না না, সেটা তো সম্ভব নয়, আমি কেবলই দর্শক। এত সব মানুষের ভিতর কিছু বলা, সেটা আমার জন্য সম্ভব না। আপনি যদি এমনিতে কিছু লেখালেখি করে পড়তেন। আমি আসবো, আশা করছি কালকের প্রোগ্রামটি সুন্দর হবে। আমরাও আশা করছি। জি, তাহলে এখন আসি। আচ্ছা, ভালো থাকবেন। আসবেন কিন্তু। অবশ্যই।
তুমি কিন্তু গেলেই পারতে আমাদের সাথে। চেষ্টা করেছিলাম, কিন্তু উপায় নেই, থাকতেই হবে। ও আজকে অফিসে কাজের ফাঁকে ফাঁকে সারাদিন তোমার কথাটা নিয়ে খুব ভেবেছি। কোন কথা? ওই যে অতীত, বর্তমান, ভুলে যাওয়া, না যাওয়া, এইসব আর কি। একটু সুন্দর করে গুছিয়ে বলো। যে প্রেম বিস্তৃতির অতলে তলিয়ে যায়নি, তাকে অস্বীকার করা কি খুব সহজ? বর্তমানে সব কিছু নিয়েও সেটি হয়তো থেকে যায়, সঙ্গে সঙ্গে চলে। এই সত্য জীবনেরই অংশ। নতুন করে ফিরে আসে পুরনো সেই ভালোবাসা বা ভালো লাগা স্মৃতি। কি গুছিয়ে বলতে পেরেছি? বাহ, এটুকুই বা পারলে কি করে? ছাত্র তো খুব একটা খারাপ ছিলাম না। এখন তো আমার সন্দেহ হচ্ছে। কি? তোমার আবার সেরকম কিছু নেই তো? থাকলে উপায় কি? তোমার গল্পের মতো নিশ্চয় মেনে নিবে। আর যদি তোমারও সেরকম কোনো ব্যাপার থাকে। একদম ভালো হচ্ছে না কিন্তু। দাঁড়াও, অরণিকে একটা ফোন করতে হবে। হ্যাঁ, বলো। তোর যে ভুলো মন, নাচের শাড়িটা নিয়ে নিতে আবার ভুলিস না। না, নিচ্ছি। কাল আমার বাসা কখন আসবি? দেখি যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়। চা রেডি, আমরা রেডি। চা মানে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। তোমার এত তাগাদায় চলে এলাম, কি বলো? আপনার সাহিত্য পত্রিকার এত গ্রাহক এখানে, আপনি না এসে পারবেন? তাছাড়া এর আগে দুবার প্রোগ্রাম সেট করে আপনি ক্যান্সেল করেছেন। অফিস থেকে তো ছুটি নিতে হয়, শুধু লেখালেখি করে তো আর। তাছাড়া সংসারও আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই। আচ্ছা, রায়হান ভাই এলেন না? মানে উনি তো এবার আসার কথা ছিল, সেরকমটাই জানতাম। তার অফিসের অনেক কাজের চাপ। বউয়ের সাহিত্য চর্চার সঙ্গী হওয়ার সময় কোথায়? আচ্ছা, থাকার জায়গা হিসেবে এই বাড়িটা? হ্যাঁ, ঠিক আছে তো, সুন্দর। রফিক ভাই কোথায়? রফিক ভাই অফিস থেকে সরাসরি এখানে চলে আসবেন, একটু পরেই আসবেন। এসে কালকের বিষয় নিয়ে আপনার সঙ্গে আলাপ আলোচনা করবেন। ও ভালো কথা, নতুন সংখ্যার কপি কতগুলো এনেছেন? অল্প কিছু এনেছি, তবে চাইলে আরো নিয়ে আসা যাবে, বলে রাখা আছে। উনি কি এরকমই একেবারে চুপচাপ? না না, তা কেন? আচ্ছা, ওর নাচটা কালকের অনুষ্ঠানে কখন? আমি ভেবেছি যে প্রথমে দু একটা কবিতা, তারপরে লেখালেখি নিয়ে একটু আলোচনা, তারপরেই ওনার পারফরমেন্স। অডিওটা কি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ওটা বাজানোর জন্য। এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। রফিক ভাই খুব খুশি হয়েছেন। কেন? শুধু কবিতা, গল্প পাঠ, নাচটা থাকাতে অনুষ্ঠানটা জমবে। যদি ভালো না লাগে কারো? কি যে বলেন, এলাদি যখন বলেছে তখন নিশ্চয়ই ভালো লাগবে। নাচবে ও? আমি বললেই ভালো হবে? আচ্ছা, আপনারা কি এখন একটু বিশ্রাম নেবেন? না না, তা কেন? আমার মনে হয় রফিক ভাই আসার আগে আমি আরও চারপাশটা একটু ঘুরে দেখি। ও, কিন্তু আমাকে যে এখন আবার এক জায়গায় যেতে হবে, কয়েকটা কাজ বাকি আছে। আচ্ছা, আমি বরং ওই ছেলেটাকে বলে যাই, ও আপনাদের সঙ্গে থাকুক। কোনো দরকার নেই। তুমি কি আমাদেরকে ভীতু মনে করো নাকি? না না, কি যে বলেন, কত জায়গায় যেতে হয় আপনাকে, কত লেখালেখি করতে হয়, এসব কি ঘরে বসে হয় নাকি? আমি যাচ্ছি। তুমি কখন আসবে?
এই তো রফিক ভাই আসার আগেই চলে আসবো। ঠিক আছে, যাও তাহলে, আমরা একটু আশপাশটা ঘুরে দেখি। জি, আসছি। কিরে, কেমন লাগছে এই দিকটা? ভালোই, চলো হাঁটি। চল একটু ঘুরে দেখে আসি। বাহ, দেখাই তো ভালোই হলো। ভালোই কেন? এলা চৌধুরী এসেছেন, আমরা যাচ্ছি কালকে প্রোগ্রাম নিয়ে আলাপ করতে, আপনিও চলুন না। ধন্যবাদ। আসলে আমি একটু হাঁটবো, এই অফিস শেষে হাঁটতে বেশ লাগে। এত সুন্দর চারপাশটা, এত নির্মল পরিবেশ। আপনিও চলুন না। আর গত 1 বছরে আপনাকে আমরা নানা কাজে পেয়েছি, নাটক, সাহিত্য চর্চায়, গান, আপনার উৎসাহ আমাদের অনেক কাজে এসেছে। যদি যেতেন আমাদের সঙ্গে ভালো হতো। আজ না, কাল অবশ্যই আসবো। কিছু একটা যদি লিখে নিয়ে আসতেন, পড়ে শোনাতেন। না না, সে তো আমি আগেই বলেছি, আমি ঠিক। আচ্ছা ঠিক আছে, কালকে আসুন। জি। হ্যাঁ বলো। বাবা, আমাকে নিয়ে চিন্তা? পৌঁছেছি কিছুক্ষণ আগেই। চিন্তাটা তো এমনি হয়নি। অতীত বর্তমান এসব নিয়ে এমন একটা ভাবনা মাথায় ঢুকিয়ে দিয়েছো যে তুমি কি আমার ছিলে না আছো, সেটা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হচ্ছে, আর কিছু না। হয়েছে, আর বলতে হবে না। তুমি কি চিন্তা করবে সেটা আমার জানা আছে। থাকার জায়গাটা কিরকম? ভালো, চলে এসো না হয় কালকে। রাখছি, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরো। কি রে, কি ভাবছিস? আমাকে তো এখানে নিয়ে এলে, কিন্তু কাল নাচ যদি কেউ সত্যি সত্যি পছন্দ না করে? করবে না মানে? আরে এটা কোনো গানের সাথে না, কবিতার সাথেও না, রবীন্দ্রনাথের একটা গল্প। তুই বলতে পারিস এটা গল্প নৃত্য। আর সেজন্য তো আমি অনেকবার দেখেছি, ভালো না লেগে যেতেই পারে না। আচ্ছা এলাদি, আজকে সন্ধ্যায় তুমি ফ্রি তো? ওই রফিক ভাই এলে হয়তো একটু কথাবার্তা বলতে হবে, তারপর তো ফ্রি। কেন? না আসলে তোমাকে বিষয়টা বলতাম। বুঝতে পেরেছি। শহরের কোলাহলে যা কিছু বলা যায় না, এখানে খোলা জায়গায় মুক্ত বাতাসে বলা যায়। অরণি, তোদের বিষয়টা নিয়ে সত্যি আমরা অনেক চিন্তিত। আমাদের আয়োজন খুবই সামান্য। অনেকেই আপনার এই সাহিত্য পত্রিকা শুরু থেকে আজকে পর্যন্ত আসা আর অধ্যায়টুকু শুনতে চায়, এমনকি আপনার লেখালেখির কথাও। এখানে অনেকে উৎসাহী আছে তাদের নিজের গল্প লিখে পাঠ করবার জন্যে, এমনকি রবীন্দ্রনাথের গল্প থেকে নাচও হবে। এতেও অনেক মেয়ে উৎসাহী যারা নাচ করে। আমিও পাঠকের কথা শুনতে চাই। সাময়িকীটির স্থানীয় প্রতিনিধি হিসেবে আপনাদের অনেক চেষ্টায় এখানে অনেক পাঠক, তাদের কথা শুনতে হবে। তারা নিশ্চয়ই বলবে। কিছু ছেলে মেয়ে আপনার সঙ্গে লেখালেখি নিয়ে আলাপ করতে চায়, কি করে ভালো গল্প লেখা যায়। সেটা কি আমি ভালো জানি? এটা কিন্তু আপনার বিনয়, এখানে কিন্তু আপনার অনেক পাঠক। আমিও সে আলোচনায় থাকতে চাই, একটু লেখালেখি করি, তবে আমি নিতান্তই বালক এই ব্যাপারে। আচ্ছা ভালো কথা। এখানে
অনুষ্ঠানটা হচ্ছে কোথায়? সেটা কালকেই দেখতে পাবেন। না, আপনি যদি চান এখনই দেখতে পারেন, কাছেই। না থাক, একবারে কালকেই দেখব। আজ তাহলে ওঠা যাক। রতন, তুমি তো আছোই। হ্যাঁ, আমি এখানেই আছি। এই বাড়িটা আসলে কার? এটা আমার এক আত্মীয়ের বাসা, ওনারা ঢাকাতেই থাকেন, মাঝে মাঝে আসেন। রতন থাকতে আপনাদের কোনো চিন্তা নেই, সব কাজ বলতে গেলে ওই তো করছে। আশা করি ভালো লাগবে আপনার। রতন, সবাইকে বলা হয়েছে তো? জি, সবাইকে বলা হয়েছে। এখানে যারা নিয়মিত থাকেন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসেন। কি বলছিস এসব? আগে তো কখনো এসব বলিসনি। অন্যের আশ্রয়ে বড় হয়েছি, এটা নিয়ে তো কথা বলার দরকার নেই। নানা কথা সেটা বোঝানোর কি দরকার? তাও মেনে নিতাম। নাচের মধ্যে সব কিছু ভুলে থাকার চেষ্টা করেছি। একটা চাকরি করছি সামান্য, সময় কেটে যেত, সব কিছু সহ্য করতাম। যা সহ্য করতে পারলাম না তা হচ্ছে অযথা সন্দেহ। অসহ্য হয়ে একদিন আমিও অনেক কিছু বলে ফেললাম। সে রাগ করে বাসা থেকে বের হয়ে গেল। প্রথম দিকে ফোন দিয়ে নানা কথা বলতো, আমি ফোন ধরা বন্ধ করে দিলাম। তুমিই বলো কি করতাম আমি? একটা বাতিগ্রস্ত লোকের সাথে কি বাস করা সহজ? গল্পকার এলা চৌধুরীকে আমরা স্বাগত জানাই। জনপ্রিয় কিছু অসাধারণ গল্প লিখে তিনি পাঠক মনে স্থান করে নিয়েছেন। তাকে অতিথি হিসেবে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। তার গল্পের লেখনী, তার দৃষ্টিভঙ্গি এবং গল্পের গাঁথনি সব মিলিয়ে এক কথায় পাঠক হিসেবে আমি দারুণ গুণমুগ্ধ তার। গল্পকার এলা চৌধুরীর যে গল্প পত্রিকা গল্পের ভুবন, চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সেটি সাহিত্য অঙ্গনে একটি জনপ্রিয় সাহিত্যের কাগজ। আমি এখন গল্পকার এলা চৌধুরীকে আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনাদের কথা শুনবো বলে। আপনাদের গল্প ভাবনা, আপনাদের লেখনী নিয়ে কথা, আরও অনেক অনেক কিছু নিয়ে আপনাদের মুখ থেকে শুনতে চাচ্ছি। এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকার অস্পষ্ট আখ্যান থেকে একক নৃত্যাভিনয় করবেন অরণি মল্লিক। জানলার ফাঁকে ফাঁকে দেখা যায় সামনের বাড়ির জীবনযাত্রা, রেখার ছেদ, দেখার না দেখা দিয়ে সেই ছবি আঁকা। সেখানে একটি মেয়ে, কম বয়সী, চুল বাঁধছে আর চোখ দিয়ে জল পড়ছে। দিনান্তের শেষ আলোতে ঝুঁকে পড়ে বোধ হলো যেন একটি পুরনো ফটোগ্রাফির ফ্রেম আঁচল দিয়ে মারছে। এরপর দেখা যায় কোলের কাছে ধামা নিয়ে ডাল বাছা, জাঁতি দিয়ে সুপুরি কাটা, স্নানের পরে বাঁ হাত দিয়ে নেড়ে নেড়ে ভিজে চুল শুকোনো, বারান্দার রেলিং এর ওপরে বালাপোষ রোদ্দুরে মেলে দেওয়া। দুপুরবেলায় মেয়েটি ছাতের চিলে কোঠায় পা মেলে বই পড়ে, কোনোদিন বা বইয়ের ওপর কাগজ রেখে চিঠি লেখে।
বাঁধা চুল কপালের উপরে থমকে থাকে, আর আঙুল যেন চলতে চলতে চিঠির কানে কানে কথা কয়। এমন সময় বাধা পড়ল। তার কাছ থেকে না শেষ করা চিঠিখানা ছিনিয়ে নিল আধবয়সী এক নারী। বাজ পাখি হঠাৎ পায়রার পিঠের উপরে পড়ল। ছাদে আর মেয়েটিকে দেখা যায় না। কখনো বা গভীর রাতে, কখনো বা সকালে বিকেলে ওই বাড়ি থেকে এমন সব আভাস আসে যার থেকে বোঝা যায় সংসারটার তলা ফাটিয়ে দিয়ে একটা ভূমিকম্প বেরিয়ে আসার জন্য মাথা ঠুকছে। ক্ষণে ক্ষণে দুধের কড়া নিয়ে মেয়েটি চলেছে উঠোনে কলতলায়। ফাঁকে ফাঁকে চলছে ডাল বাছা আর পান সাজা। এমনি কিছুদিন যায়। সেদিন কার্তিক মাসের সন্ধেবেলা ছাদের উপর আকাশ প্রদীপ জ্বলছে। আত্মাবলের ধোঁয়া অজগর সাপের মতো পাক দিয়ে আকাশের নিঃশ্বাস বন্ধ করে দিলে সেই মেয়েটি ছাদের উপর হাত জোড় করে দাঁড়িয়ে। তখন গলির শেষ প্রান্তে আরতির কাঁসর ঘণ্টা বাজছে। অনেকক্ষণ পরে ভূমিষ্ঠ হয়ে মেঝেতে মাথা ঠুকে ঠুকে বারবার সে প্রণাম করল, তারপরে চলে গেল। সেদিন বনমালী নিচে গিয়েই চিঠি লিখলে। লিখেই নিজে গিয়ে তখনই ডাক বাক্সে ফেলে দিয়ে এলো। পরদিন বনমালী মধুপুরে চলে গেল কাউকে না বলে। তারপর কিছুদিন পার হয়ে গেল। কলেজ খুলবার সময় ফিরে এলো বনমালী। তখন সন্ধেবেলা। সামনের বাড়ির আগাগোড়া সব বন্ধ, সব অন্ধকার। ওরা সব গেল কোথায়? ঘরে ঢুকে দেখে ডেস্কের উপরে এক রাশ চিঠি। সব চিঠির সাথে মেয়েলি হাতের ছাঁদে লেখা অজানা হাতের অক্ষরে, তাতে পাড়ার পোস্ট অফিসের ছাপ। চিঠিখানি হাতে করে সে বসে রইল। লেখা খুললে না, কেবল আলোর সামনে তুলে ধরে দেখলে জানালার ভিতর দিয়ে জীবনযাত্রার যেমন অস্পষ্ট ছবি, আবরণের ভিতর দিয়ে তেমনি অস্পষ্ট অক্ষর। বনমালী নিশ্চিত বুঝল এ চিঠি কার। পাশের ওই শূন্য বাড়ির যে মেয়েটিকে দেখেছিল দুঃখী, অন্যের আশ্রিতা, তার, যার উদ্দেশ্যে একটি চিঠি পাশের বাড়ির ডাক বাক্সে ফেলে পালিয়েছিল সে মধুপুরে। কলেজের ছুটির দিনগুলোতে মেয়েটি কতগুলো চিঠি দিয়েছে তার মেসের ডাক বাক্সে। একবার খুলতে গেল, তারপরে বাক্সের মধ্যে চিঠিগুলো রেখে চাবি বন্ধ করে দিলে। শপথ করে বললে, এ চিঠি কোনোদিন খুলব না। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আপনার লেখাগুলো পড়া হয়, চমৎকার লেখেন আপনি। নৃত্যনাট্যটিও ভীষণ ভালো হয়েছে। রবীন্দ্রনাথের মোটামুটি ছোট গল্প বেশ পড়া আছে, কিন্তু এই গল্পটি পড়া হয়নি আগে। চমৎকার সিলেকশন। এটার আসলে পুরো কৃতিত্বটাই অরণির। ও প্রায় বছরখানেক আগে এটা কম্পোজ করেছে, তারপর অনেকগুলো শো করেছে। আচ্ছা, আমি অরণিকে ডাকছি। এই অরণি! আমি কিন্তু দারুণ মুগ্ধ হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে পারফরমেন্স, অসাধারণ। ধন্যবাদ। সাহিত্য সভা হলো আমার সাময়িকীর, আর সমস্ত প্রশংসা তোর। কিছু মনে না করলে একটি কথা বলতে চাই। কাল বিকেলে আপনারা যদি আমার ওখানটাতে আসতেন, মানে রফিক ভাই, রতন সাহেব সহ সবাই। কোথায় বাসা আপনার?
বাসা বললে ভুল বলা হবে, অফিসের উপরে দুটো রুম নিয়ে থাকি, তবে গল্প করবার জন্য চমৎকার একটি বারান্দা আছে। আরে অসুবিধা নেই, যাবে। মাঝে মধ্যে আমরা ওনার ওখানে যে গল্প টল্প করি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তা আসতে পারেন। না না না, কোনো আপত্তি নেই। আসলে কালকের দিনটা তো একটু ঘুরে বেড়াবোই। তাহলে পরের দিনে কিন্তু আপনাকে লেখালেখি নিয়ে কথা বলতে হবে কয়েকজন নোবেল লেখকের সাথে। অবশ্যই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজ আমি চলি। কাল রফিক ভাইয়ের সঙ্গে আসছেন আপনারা দুজন, আর রতন সাহেবের দায়িত্ব হচ্ছে ওনাদের দুজনকে সাবধানে নিয়ে আসা, আবার পৌঁছে দেওয়া। আপনারা আবার নিমন্ত্রণ বাতিল করে দেবেন না কিন্তু? নিশ্চয়ই। জি, আসি আসি। ভদ্রলোক কাকে নিমন্ত্রণ করলো, তোকে না আমাকে? তোর কি যে বলো। নাচের এত গুণ, আগে জানলে লেখালেখি বাদ দিয়ে নাচটাই করতো। তুমি কিন্তু এখনো শিখতে পারো, তোমাকে না করেছে কে? তোর তো দেখে মুখে কথা ফুটেছে। হ্যাঁ, কে লোকটা? আগে কি তাকে কোথাও দেখেছি? কি বলছিলে তোমরা? দ্বিতীয়বার বলা যাবে না। আমরা এখানে গত 3-4 মাস ধরে প্রতি মাসে একবার করে আসি। অয়ন ভাই কিন্তু লেখালেখির বড় সমজদার, ভালো আবৃত্তিও করেন। ও তাই নাকি? তাহলে একবার হয়ে যাক না। না না, সেরকম কিছু। আপনারা বলুন, বসুন, আমি দেখি চায়ের কি ব্যবস্থা। ওনার ফ্যামিলি এখানে থাকে না? না না, ঢাকায় থাকেন। উনি প্রতি সপ্তাহে চলে যান, এবার আমাদের অনুষ্ঠানের জন্য রয়ে গেছেন। আচ্ছা, আপনি যে কিছুই বলছেন না, কথা কম বলেন নাকি? না নয়, তা নয়। এক কাজ করুন দিন, বর্ষার গল্প কবিতাটা সম্পূর্ণ করে দেবে, তারপর চলে আসুন। তোমার জন্য টানা ছুটি নিয়েছি অফিস থেকে। আপনার চা। এই কি কষ্ট করে আপনি কেন? কষ্টের কি আছে, আপনারা তো আমার অতিথি। ধন্যবাদ। আপনার নাচের প্রশংসা আবারও না করে পারছি না, ভীষণ সুন্দর ছিল। তবে সাথে একটা প্রশ্নও ছিল। আমার কাছে? হ্যাঁ। সে প্রশ্ন? সাধারণত গান কিংবা কবিতার সঙ্গে আমরা নাচ দেখে থাকি, অথবা নৃত্যনাট্যের জন্য রবীন্দ্রনাথের অনেক সংখ্যক লেখাও আছে, কিন্তু তারপরও আপনি এই লেখনীটিকে কেন বেছে নিলেন? এর আগেও তো অনেক গানের সাথে নাচ করেছি, আর এই লেখাটি যে আমার প্রথম নাচ তা তো নয়। চা রেডি, আমরা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমার মনে হচ্ছে আপনি আমার প্রশ্নটি এড়িয়ে গেলেন। যদি তাই মনে হয়ে থাকে তাহলে কি আর প্রশ্ন করা ঠিক? আমি ওদিকে যাচ্ছি। একটু দাঁড়ান। প্রশ্নটি করবার পেছনে একটা কারণ আছে, আর সে কারণেই এটা জানতে চাও। এতজনকে বাড়িতে নিমন্ত্রণ করেছেন, তার পেছনে কি জানতে চাওয়ার ব্যাপারটাই লুকিয়ে আছে? শুনতে কেমন মনে হলেও স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই।
অনেকটা তাই। আপনার ধারণা ঠিক। আপনি বুঝতে পারছেন, সবাই যদি এই কথা জানতে পারে অথবা আমি বলে দেই, তাহলে আপনার অবস্থা কি হবে বুঝতে পারছেন? বুঝতে পারছি, এবং আমার ধারণা আর বিশ্বাস আপনি কথাটি কাউকে বলবেন না। এতটা নিশ্চিত হলেন কি করে? কারণ প্রশ্নটা করে আমি কোনো অন্যায় করি। তাছাড়া এমন একটা গল্পের এত সুন্দর পারফরমেন্স যিনি করেন, তার মন এতটা সংকীর্ণ হবে তা তো হতেই পারে না। আপনি লেখালেখি করেন নাকি? আপনি বরং ওয়েলাদির সঙ্গে বসে গল্প করুন, ভালো লাগলে ছেপে দেবেন। না, আমি এখনো কিছুই লিখিনি তেমন, তবে 2-3টা চিঠি লিখেছিলাম একটা বয়সে, আপনার ওই নৃত্যনাট্যের বনমালীর চরিত্রটির মতো। আর ওই 2-3টি লেখাতেই শেষ হয়ে গিয়েছিল আমার লেখনী। কাকে লিখেছিলেন? পাশের বাড়ির একটি মেয়েকে। তখন আমাদের দুজনের বয়সই বেশ কম। মেয়েটির নাম পর্যন্ত আমি জানি না। নাম জানেন না? এমন কাউকে লিখতে গেলেন কেন? কারণ তার দুঃখটাকে, তার অসহায়তাটাকে নিজের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম, তার নিজের অজান্তেই। সে এখন কোথায়? সেজন্যই তো আপনাকে প্রশ্নটি করেন, জানতে চাওয়ার যে এত গল্প থাকতে আপনি রবীন্দ্রনাথের এই লেখনীটি কেন বেছে নিলেন। আপনি কে বলুন তো? তার আগে আপনি বলুন, আপনি বক্সা লিখেছিলেন কখনই? ছিলাম। আপনার এক আত্মীয়ের বাড়ি? হ্যাঁ। পাশের বাড়ি একটি ছেলে কলেজে পড়তেও, প্রায় দেখতো আপনাকে ছাদে। কখনো দেখেছেন তাকে? হ্যাঁ। দেখুন তো ভালো করে, তাকে চেনা যায় কিনা। হতে পারে। হতে পারে না। আমি সেই জন। সেদিন স্টেজে আপনাকে প্রথমবার দেখবার পরপরে আমি চিনতে পেরেছিলাম আপনাকে। আর সেজন্যই তো জানতে চাওয়া, রবীন্দ্রনাথের এই লেখনটি আপনি কেন বেছে নিলেন? এরাদি ডাকছেন, আমি এখন যাই। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। পরে। বসে। কোনো সমস্যা? ঠিক আছিস? চলে যেতে চাস? আমরা প্রতিদিনের গেস্ট, তাই বোধহয় মনোযোগ একটু কম পাচ্ছে। কি যে বলছেন না, এমন অতিথি তো একটু বাড়তি মনোযোগ পেতেই পারে। কথা ঠিক। কাল আমাদের প্রোগ্রামটা কখন হচ্ছে? আমি জানাবো। আচ্ছা, আমরা তাহলে এখন উঠি। অনেক ধন্যবাদ আপনাকে। সে কি এখনই যাবেন? হ্যাঁ। কাল দেখা হচ্ছে? নিশ্চয়ই। অনেক সময় নষ্ট করলেন আমাদের জন্য। এই সামান্য সময়ের বিনিময়ে যা পেলাম তা অসমান। চল। বলিস কি? এ তো বিরাট কাহিনী। এতদিনে তো একদিনও শুনলাম না। আমি কি বলবো নিজেই বুঝতে পারছিলাম না, তাই দ্রুত তোমার কাছে এসে বসলাম। জানো, সত্যি ভীষণ অবাক হয়েছি। আচ্ছা, মিথ্যা কথা বলছে না তো, বা বানিয়ে বানিয়ে কোনো গল্প?
কি জানি, তবে মনে হয় না। তা তো আর মনে হবে না তোমার, এত মধুর স্মৃতি। তাই তো বলি, এত জিজ্ঞেস করেও জানতে পারলাম না কেন এই গল্পটা তুই বেছে নিলি। অদ্ভুত যোগাযোগ। তাহলে তোর এখানে আসার আরেকটা সার্থকতা পাওয়া গেল। কি সব যে বলো না। তোরা দুজনেই তো আর আগের বয়সে নেই, দুজনেরই বয়স বেড়েছে, ঘর সংসার আছে। আচ্ছা, লোকটা এভাবে পরিচয় দিল কেন? কেমন হ্যাংলার মতো। কি যে বলো তুমি। এগুলো তোদের নিজেদের ব্যাপার। আমি ভাই এখানে কাজ করতে এসেছি, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকবো, তাই না? সেটাই করি তাহলে। ঘরে ঢুকে দেখে ডেস্কের উপরে একরাশ চিঠি। সব চিঠির সাথে মেয়েলি হাতের ছাঁদে লেখা, অজানা হাতের অক্ষরে, তাতে পাড়ার পোস্ট অফিসের ছাপ। কলেজ ছুটিতে বাড়িতে যে ভীষণ অসুখে পড়ি, সেই জন্য ফিরতে দেরি হয়ে যায়। ফিরে এসে দেখি আপনি নেই, ও বাড়ির দরজাটা বন্ধ। অথচ আমার বাড়ির দরজার নিচ দিয়ে অনেক সংখ্যক চিঠি পেয়েছিলাম। আমি 2-3টে লিখেছিলাম, কোনো সাড়া পাইনি। ভয় পালিয়েছিলাম বলতে পারেন। কিন্তু ফিরে এসে এত সংখ্যক চিঠি পাবো সেটা একটাবারের জন্য ভাবিনি। সেই সঙ্গে খুব গভীর একটা দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ি যখন দেখি পাশের বাড়িটি তালাবন্ধ। যাদের বাড়িতে আশ্রয় ছিলাম তারা যেখানে নিয়ে যাবেন সেখানে তো যেতেই হবে। যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকে আপনার চিঠির উত্তর দিচ্ছিলাম, এছাড়া আর তো কোনো উপায় ছিল না। আপনার বাড়ির ঠিকানা আপনার মেসের লোকজন কেউ জানতো না, ফোন নাম্বারও না। একজন বলল ছিল না ফোন। এক অদ্ভুত ঘটনা। আমাদের জীবনের ঘটনাগুলো রবীন্দ্রনাথ লিখে গেছেন বহু বছর আগেই। যতটুকু জানতাম যে মানুষের জীবনের নানা ঘটনা নিয়ে গল্প তৈরি হয়, এখন দেখছি গল্পের মতো জীবন হয়। একই ঘটনা বহু মানুষের জীবনে ঘটছে যুগে যুগে। কোনটা যে কি কে জানে। চা রেডি, আমরা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। রবীন্দ্রনাথের এই লেখাটি পড়ে আমার মনের অবস্থাও সেরকমই হয়েছিল। তারপর ভাবলাম নাচ করি, করলাম, সবার ভালোও লাগলো। ভালো যে লাগবে এটাই তো স্বাভাবিক। এমন হৃদয় নিংড়ানো আবেগের কথা কারো ভালো না লেগে পারেই না। আমিও অবশ্যই বনমালী চরিত্রটির মতো চিঠিগুলো খুলে দেখিনি। একটা অবশ্য খুলে দেখেছিলাম, তাতেই বুঝতে পেরেছিলাম চিঠিগুলো কার লেখা। একটা প্রশ্ন, সামান্য একটু চোখের দেখার 2-3টে চিঠি আপনার জীবন থেকে মুছে গেল না কেন? ভুলেই গিয়েছিলাম। রবীন্দ্রনাথের এই লেখাটি পড়ে অতীতের কথা আবার মনে পড়ে গিয়েছিল। আচ্ছা, আপনি ভুলতে পারেননি কেন? সবসময় যে মনে ছিল তেমন কিন্তু নয়, অবচেতনে ছিল। তবে সেদিন আপনাকে স্টেজে দেখবার পর অতীতের ঘটনাগুলো একেবারে চোখের সামনে পরিষ্কার হয়ে ভাসছিল ছবির মতো।
সত্যি অতীত কত সহজেই বর্তমান হয়ে ওঠে। পরশুদিনের পর থেকে অতীত আর বর্তমান আমার জীবনের একেবারে পাশাপাশি চলছে। কখনো কোনোটা এগিয়ে যায়, কখনো কোনোটা পিছিয়ে পড়ে, আবার কখনো কখনো চলছে সমান তানে। এ বড় অদ্ভুত খেলা। আমিও তাই ভাবছি। আসলে শুধু ভাবনা ছাড়া কে বা বলার থাকতে পারে? অনেক সময় না বলা কথাই বলার চেয়েও অনেক বেশি কিছু বলে দেয়। সেই সঙ্গে একটা অসহায়ত্ব আমাদেরকে চেপে ধরে বসে, আবার সেটা মিলিয়েও যায়। আর এর মাঝে পড়ে প্রাণটা হাঁপিয়ে ওঠে। খুব শক্ত শক্ত কথা বলে ফেললাম, তাই না? হয়তো বা, কিন্তু অনেকটাই সত্যি। চলুন, এনাদের কাজ হয়তো এতক্ষণে শেষ। চলুন। হ্যালো। হ্যাঁ, ফিরছো কবে? এই 2-1 দিন। আর মনে হচ্ছে আমার বিরহ একেবারে অস্থির হয়ে আছো। ফোন করলাম যে কারণে, আজকে অফিসে রঞ্জু এসেছিল। বিরহের অবস্থা তো ওর। বলল ওর ভুল হয়ে গেছে, অরণিকে একটু বুঝিয়ে বলতে। আমি বলেছি তোমার সাথে কথা বলতে। কথা বলা বলির আবার কি আছে? এত বারবার ভুল হয় কেন? ওরা না ভালোবেসে বিয়ে করেছিল? আরে ভালোবাসা বেশি থাকলে এরকম হয়। এই যে তোমার আমার মধ্যে যে ঝগড়াঝাটি কম হয়, কারণ কি? আমাদের ভালোবাসা কম। কি? আরে বেখেয়ালে বলে ফেলেছি। শোনো, তুমি একটু অরণিকে বোঝাও যে বাসায় এসে দেখবে রঞ্জুকে, যেন একটু খুব সহজভাবে সব কিছু যেন ডিল করে। আচ্ছা, এভাবে সব মেটে নাকি? হ্যাঁ, দেখো, আমাদের কাজ তো আমরা করি, বাকিটা ওরাও বুঝে নেবে। ঠিক আছে, দেখছি। আচ্ছা, রাখছি। ভালো থেকো। ঠিক আছে। হুম। কাল কি আবার দেখা হবে? যাবার আগে কি কিছু বলবে? কিরে, কি সিদ্ধান্ত নিলি? তুই যদি বলিস রঞ্জুর সাথে আর তোর দেখা হবে না, তাহলে ওটাই বলে দিই তোর রায়হান ভাইকে। তুমি তো বলো। অরণি, জীবনটা তোর, সিদ্ধান্তটা তোকেই নিতে হবে। যদি মনে করিস সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবি, তাহলে ফেলতে পারি। ভাবনাটা তোকেই ভাবতে হবে। আচ্ছা, ভালো কথা, অয়ন সাহেবের সাথে কি তোর আবার দেখা হবে? যাবার আগে বলবো বলেছি। বিস্তৃত প্রায় অতীত আবার ফিরে এলে বর্তমানের সাথে তার চলা কেমন হয়, এটা নিয়ে গল্প লিখতে যাওয়ার আগে আমি কখনো ভাবিনি আমার চেনা কারো, মানে অরণির জীবনে এই মুহূর্তটি আসতে যাচ্ছে, এই ক্ষণটি এসে গেছে। কিন্তু অয়ন বা অরণির কারোরই বর্তমান ভুলে সেই অতীতে ঝাঁপ দেওয়ার উপায় নেই। তবুও বিস্মৃতির আড়াল থেকে ভেসে ওঠা অতীত ওদের দুজনের অবসরের ক্ষণটুকু হয়তো রাঙাতে পারবে। সাময়িকীর এবারের সংখ্যায় আপনার হেলারি লেখা গল্পটি পড়লাম। অতীত আর বর্তমানের মাঝে দ্বন্দ্ব আর মিল। পড়তে ভালোই লাগছিল।
পড়তে পড়তে নিজের কথাটি ভাবছিলাম। সেরকম? এই যে আবার হঠাৎ করে দেখা হয়ে গেল। কাল থেকে ভাবছিলাম এই দেখা শুরু হয়েছিল একদিন, মাঝে লম্বা বিরতি। মনে হয়েছিল আর হয়তো কখনো দেখাই হবে না, কিন্তু তারপরও হলো। আপনি আর চলে যাবেন, আর কখনো হয়তো দেখা হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু এর শেষ নেই যেন কেন। কি হলো, কিছু বলছেন না যে? চা রেডি, আমরা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ঠিকই বলেছেন, মনে হয় এর শেষ নেই যেন। আপনার সম্পর্কে জানি আপনি বিবাহিত, স্ত্রী সন্তান ঢাকায় থাকে। সপ্তাহের শেষে আপনি যান, কখনো ওরা আসে। সুন্দর সুখের জীবন, যার সবাই চায় ঠিক সেরকম। আমার জীবনটা সেভাবে যেতে যেতে একটু হোঁচট খেয়েছে, হয়তো সামলে নিতে হবে, তারপর আবার এগিয়ে যাওয়া। এমন জীবনও অনেককে মেনে নিতে হয়, আমাকেও হয়তো নিতে হবে বা নিয়েছি। কিন্তু একটা কথা কি জানেন, কি? আমাদের এভাবে দেখা হওয়া মানে অতীতে সামান্য দূর থেকে দেখার কয়েকটা চিঠি, সেটাও ভুলে যেতে যেতে পারলাম না, একেবারে জীবন থেকে সরিয়ে দিতে। আবারও তাই এলো ফিরে। তার চেয়েও বড় কথা, এই জীবনটার কথা রবীন্দ্রনাথ আরও অনেক বছর আগেই লিখে রেখে গেছেন। এই ঘটনাই বা কজনের জীবনে ঘটে? শুনেছি জীবন গল্পের মতোই জটিল, কঠিন। আবার দেখছি কারো কারো জীবন গল্পের মতোই মধুর, সুন্দর। সেজন্যই রবীন্দ্রনাথের এই গল্পটির মাঝে আমাদের অনেকগুলো জীবনের মুহূর্ত হয়তো বারে বারে ছুটে যাবে। বইয়ের ওই পাতায় চোখ বুলালে হয়তো আমরা ভাবতে পারবো জীবনের একটি দিক আমাদের গল্পের ভুবন দিয়ে রাঙানো, তা আবার রবীন্দ্রনাথের গল্প। যে ভালো লাগা বিস্তৃতির অন্ধকারে হারিয়ে যায়নি, তাকে কি কখনো অস্বীকার করা যায়? বর্তমানের সব কিছু নিয়ে সেটিও থাকে। হয়তো এই সত্য জীবনের একটি অংশ, ছুটে আসে যুগে যুগে, বারে বারে। আপনার সঙ্গে আমার কিন্তু আর দেখা হবে না। জানি। কি করে? এই দুদিনে আপনাকে যতটুকু চিনেছি তাতে বুঝতে পেরেছি, না হোক সমস্যা নেই, যে ক্ষণটুকু পেয়েছি তাই তো অনেক। একটা কথা বল, আপনার চিঠিগুলো আমি আমার একটা ড্রয়ারে রেখেছি সযত্ন। মাঝে মাঝে তীব্র নেপথলিনের গন্ধের মাঝে সেগুলো দেখি, স্পর্শ করি। ভয় পাবার কিছু নেই, ওগুলো ওভাবেই থাকবে।
অনেকের জীবনেই অতীতের স্মৃতি বর্তমানের হাত ধরে চলে, কিন্তু অয়ন বা অরণির অল্প বয়সের সেই পরিচয় রবীন্দ্রনাথের গল্পের মতো অনেক বছর পর ঘটবে। এটা কি সেই সময়ের পাঠকরা ভেবেছেন? এমনটাই ঘটেছে। এলাদি, চলুন, গাড়িতে সবকিছু উঠে গেছে, আর আমি তো আপনাদের সঙ্গে যাচ্ছি ঢাকায়। চল। কিন্তু অরণি আসছে। পথের শেষে চলে আসলাম। নিশ্চয়ই ওরা আপনার জন্য অপেক্ষা করছে। পথের শেষ নয়, আরেক পথের শুরু। তাই পথের হাওয়ায় কিশোর বাজে, বাজে আমার বুকের মাঝে, রবীন্দ্রনাথের একটি গান। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান। কি আশ্চর্য, এই গানটির সঙ্গে আমি একবার নাচ করেছিলাম। তাই? হ্যাঁ, বছর 2 আগে। খুব পছন্দের গান আমার। সুযোগ পেলে নাচটি আবারও করব। আপনার দেরি হয়ে যাচ্ছে। ছবি। আরেকটি কথা, আমি জানি আপনি চান না কখনো আমাদের আর দেখা হোক, কিন্তু তারপরও এভাবে যদি হুট করে কখনো দেখা হয়ে যায় তখন কি হবে জানি না। অতীতে যেটুকু চিনতাম আর গত 2 দিনে যেটুকু দেখা হলো, এর চেয়ে বেশি কিছু আর ভাবতে চাই না, ভাবার দরকার নেই। চলি। কিন্তু আমার মন যা বলছে তা তোমাকে বললাম না অরুণী। এই 2 দিনের স্মৃতি নিয়ে নিশ্চয়ই রবীন্দ্রনাথের অন্য কোনো গল্পে, কবিতায় বা অন্য কোনো লেখায় আমরা আবার নিজেদের নতুন করে খুঁজে পাব। জীবন অনেক সুন্দর, সুন্দর এই পৃথিবী, প্রকৃতি। রবীন্দ্রনাথ এই সৌন্দর্য তার অসংখ্য লেখায় রেখে গেছেন বলেই আমাদের এই 2 দিনের স্মৃতিটা অনেক রঙিন, অনেক ছন্দময়। ভালো থেকো তুমি। কাল রাতে একটা ছোট্ট লেখা লিখেছি, তোমার ভালো লাগলে বুঝবে আমাদের এই স্মৃতি নানান রঙে আর নানান ফুলের গন্ধে রঙিন। ওহো এলাদি, ওই অয়ন সাহেব একটা লেখা দিয়েছিলেন, যদি ছাপার মতো হয় তাহলে